ফারিয়াকে নিয়ে যখন বাড়িতে ঢুকলাম তখন বাহিরে অঝোর বৃষ্টি। বৃষ্টিতে ভিজে গেছি দুজনে। ফারিয়ার ঠান্ডা লাগছে বুঝতে পারছে, একটু একটু কাঁপছে মেয়েটা। ওর অদ্ভুত সুন্দর মায়াবী মুখটা সাদা হয়ে গেছে। একটা তোয়ালে বের করে ওর মাথা মুছে দিলাম। ফারিয়া মুচকি হাসল। বাড়িটার চারপাশ ঘুরে দেখতে দেখতে ফারিয়া বলল, তোমার বাবার বাড়ি এটা তাহলে? কেউ থাকে না? না, সকালে কেয়ারটেকার আসেন, সব কিছু পরিষ্কার করে গোছগাছ করে দিয়ে চলে যান। আমার কাছে চাবি আছে একটা, মাঝে মাঝে আমি এসে থাকি। ফারিয়া চোখে দুষ্টু একটা ভাব এনে আমার দিকে তাকিয়ে বলল, একা থাকো? আমি হাসলাম। হ্যাঁ, একাই থাকি। তুমি তো জানো ছবি আঁকতে ভালো লাগে আমার। একাকী এই নির্জন পরিবেশে আমার ছবি আঁকতে সুবিধে হয়, তাই আসি। ফারিয়া মুখে ওর ভুবন ভোলানো হাসি এঁকে বলল, জি, আমার পাবলো পিকাসো, আজ নিজের চোখে তোমার ছবি আঁকা দেখব। ফারিয়া ঘুরে ঘুরে আমার বাড়িটা দেখছে। 1500 স্কোয়ার ফিটই ডুপ্লেক্স বাড়ি। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন সাবারের এই নির্জন জায়গায় জমি কিনে ডুপ্লেক্স বাড়িটা করেছিলেন। ফ্যামিলির একান্ত সময় কাটানোর জন্য বাড়িটা করা। আশেপাশে প্রায় 60 একর জায়গা আমাদের, বাইন্ডারি দিয়ে ঘেরা। বাইরের কারও এখানে ঢোকার সুযোগ নেই। বাবা আমাদেরকে নিয়ে বছরে একবার পিকনিক করতে আসেন, আর মাঝে মাঝে আমি এসে থাকি। আলমারিতে কিছু মেয়েদের পোশাক ছিল, সেই সব নিয়ে ওর ভেজা সালোয়ার কামিজ চেঞ্জ করে ফেলল। আসবার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম পার্সেল করে, সেগুলো ওভেনে গরম করলাম। খাবার টেবিলে সাজিয়ে রাখলাম সেগুলো। লাইট বন্ধ করলাম, 2টো মোম জ্বালালাম টেবিলের মাঝে, সুগন্ধি মোম। ফারিয়া অন্য ঘরে ছিল। ডাইনিং রুমে এসে অবাক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আজ কি হয়েছে বলো তো? সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছ? আমি হাসলাম। এমনি তোমাকে চমকে দিতে ইচ্ছে করছে। দুজনে মুখোমুখি বসে ডিনার সারলাম। ফারিয়ার মুখে মোমের আলো পড়ে কেমন একটা মায়া মায়া ভাব ফুটিয়ে তুলেছে ওর মুখে। ওকে দেখতে লাগছে অপ্সরার মতো। খেতে খেতে হঠাৎ দেখলাম ফারিয়ার চোখে পানি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ফারিয়ার মাথা নাড়ল, বলবে না। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ফারিয়া আমার চোখে চোখ রেখে বলল, তুমি এত ভালো কেন শাফকাত? আমি লাজুক হেসে বললাম, আমি আবার ভালো কবে হলাম? হ্যাঁ, অনেক ভালো তুমি, অনেক ভালো। এত বড়লোক বাবার ছেলে তুমি, তোমার কোনো বদভ্যাস নেই। এক ফোঁটা মদও খাও না, মেয়েবাজি করো না। তোমার আর্ট এক্সিবিশনে দেখা হয়েছে আমাদের, এরপর 2 মাস আমাদের দেখা সাক্ষাৎ। কোনোদিন ফোনে কথা বলতে বলতে রাত পার করে ফেলেছি আমরা। একটা দিনও খারাপ কথা বলনি আমাকে। কত নির্জন জায়গায় ঘুরে বেরিয়েছি, একটা ব্যাড টাচও করনি, একটুও সুযোগ নাওনি। এমন কেন তুমি শাফকাত? এত ভালো কেন? মানুষের তো এত ভালো হওয়া উচিত না? আমি লজ্জা পাচ্ছিলাম ফারিয়ার কথা শুনে। প্লিজ খাওয়া শেষ করো, ঠান্ডা লেগে তোমার মাথা ঠিকমতো কাজ করছে না, উল্টো পাল্টা বকছো। খেয়ে গিয়ে একটা ঘুম দাও, সকালে দেখবে সব কিছু ঠিকঠাক। ফারিয়া আর আমি চুপচাপ খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে ফারিয়াকে দোতলার একটা রুমে নিয়ে গেলাম। এখানে সুন্দর বিছানা পাতা। ফারিয়াকে বললাম, শো এখানে, সকালে উঠে আমার বানানো ডিম পোজ আর রুটি দিয়ে নাস্তা করবে। ফারিয়া বলল, তুমি কি করবে? এখন আমার ছবি আঁকার সময়, নিরিবিলি একটু ছবি আঁকবো, তারপর ঘুমিয়ে যাব। নিচের তলায় ঘুমানোর রুম আমার। ফারিয়া শুয়ে পড়ল, আমি নিচের রুমে চলে এলাম। এখন আমার আঁকার সময়, এবার আমি আঁকব। ক্যানভাসে তুলি দিয়ে হালকা আঁচড় দিলাম। চারপাশ শুনশান নীরবতা। দ্বিতীয় আঁচড় দেবার আগে কান খাড়া করলাম। কি হবে এখন? আমি জানি, খুব ভালো করেই জানি। ফারিয়া অপরতলায় শুয়ে আছে, চুপচাপ, আশেপাশে নেই কেউ। আস্তে আস্তে চোখ মেলবেও, দেখবে ভীষণ অন্ধকার রুমটায় ওর বিছানার পাশে একজন দাঁড়িয়ে। একটা মানুষ, পুরুষ মানুষ, চোখে হিংস্র দৃষ্টি। ফারিয়া চমকাবে, চিৎকার দিতে চাইবে, পারবে না।
মানুষটা মুখ চেপে ধরবে। ফারিয়া কোনো রকমে মুখ থেকে হাতটা সরিয়ে বলবে, প্লিজ শাফকাত, এমন সর্বনাশ করো না আমার। আমি কি ক্ষতি করেছি তোমার? কেন এমন সর্বনাশ করবে? ওর চোখে পানি। আমার ভালো লাগবে ওর চোখের পানি দেখতে। শিকার চিৎকার করবে, কাঁদবে, অনুনয় করবে, তাহলেই না শিকার করতে মজা। ও তবু ছটখট করবে। আমি একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করব ওর। ও জ্ঞান হারিয়ে ফেলবে, আমি ঝাঁপিয়ে পড়ব ওর ওপর, ভোগ করব ওর অচেতন শরীরটা। যখন তার জ্ঞান ফিরবে তখন তাকে টেনে হিচড়ে নামাবো বিছানার থেকে। সাধারণত এক্ষেত্রে শিকার আর কথা বলতে পারে না। এই পৃথিবীর নিষ্ঠুর রূপ দেখে ওদের মুখের কথা বন্ধ হয়ে যায়। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইবে আমার দিকে, কিন্তু চোখে অনুনয়। ভেজা চোখে অনুনয়ের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবে এই নিষ্ঠুর পৃথিবীতে আরও কিছুদিন বাঁচার জন্য। আমি তাকে নিয়ে ঘরের সামনের খালি স্পেসটায় আসব। তারপর একটা ধারালো ছুরি দিয়ে কেটে দেব ওর কণ্ঠনালী। ফিনকি দিয়ে রক্ত ছুটবে। সেই রক্ত সংগ্রহ করব কাঁচের বোতলে। রক্তটা এরপর আমি আমার ছবি আঁকার লাল রঙের সাথে মেশাবো। তারপর আঁকতে বসবো ছবি। এক বসাতেই ছবি শেষ করব। ছবি হবে লাল শেডেক, লাল রঙের আধিক্য থাকবে সেখানে। বিখ্যাত আর্টিস্ট শাফকাত হোসেন, লাল রঙের শিল্পী যাকে বলা হয়, তার নতুন একটা ছবি আঁকা শেষ হবে। ফারিয়ার লাশটা আমি লুকোবো বাড়ির পিছনে, বাগানে। মাটিতে পুঁতে তার উপর একটা শিউলি গাছ পুঁতে দিব। কেউ জানবে না, কেউ না। কেয়ারটেকার একটু সন্দেহ করবে, এর জন্য টাকা দেওয়া হবে ওকে। প্রতি মাসে মাইনের সাথে বড় অঙ্কের টাকা পাইও আমার কাছ থেকে, তাইও কাউকে কিছু বলে না, চুপ করে থাকে। আমার বাড়ির পিছনে বাগানে এরকম ২৬টা শিউলি গাছ, প্রত্যেকটা গাছের নিচে একটা করে লাশ পোতা। আজ আরও একটা লাশ যোগ হবে ওদের সাথে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি। তাড়াতাড়ি কাজ সারবো আজকে। আজকে অনেকক্ষণ বসে ছবি আঁকতে হবে। আমার মাস্টারপিস ছবিটাই আঁকবো আজকে। সিঁড়ি বেয়ে উপরে উঠছি। নিঃসীম অন্ধকার। এখান কাজের সুবিধায় আমার। বাইরে ঝড়ঝড় বৃষ্টি। বৃষ্টিতে ঘরের শব্দ বাইরে যাবে না। দোতলায় উঠে দেখলাম ফারিয়া বিছানায় মেঝেতে পড়ে আছে ও। 4 হাত পা মাকড়সার মতো ছড়িয়ে, মাথাটা ৩৮০ ডিগ্রি কোণে ঘুরিয়ে আনলো। হঠাৎ আমার দিকে চোখ পড়ল যেন, হাসলো। ভয়ঙ্কর হাসি, এমন হাসি আমি কারো মুখে দেখিনি। হঠাৎ 4 হাত পায়ে ভর দিয়ে ছুটে আসতে লাগলো আমার দিকে। আমি চিৎকার করে পেছন ফিরে দৌড়ালাম। কি হচ্ছে এসব? কি হচ্ছে আমার সাথে? আমি নিচে চলে এলাম। নিচের তলা অন্ধকার, ঠান্ডা, খালি থাকার কথা নিচের তলা, কিন্তু এমন নয় সেটা। সেখানে 25টা লাশ দাঁড়িয়ে আছে, যাদের আমি পুঁতে এসেছিলাম বিভিন্ন সময়। আমি চিৎকার করতে লাগলাম। ফারিয়া পেছন থেকে এসে আমাকে জাপটে ধরল। লাশগুলো এগোতে লাগলো আমার দিকে। ফারিয়া আমার কানের কাছে ফিসফিস করে বলল, নিজের প্রথম শিকারকে কি চিনতে পারিসনি সোর বাবা? একটা লাশ যে গায়েব হয়ে গেছিল কবর থেকে, এতদিনও টের পাসনি? আজ তোর খরা কবরেই তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। 26টা লাশের ভর নিয়ে কবরে শুয়ে থাকবি তুই অনন্তকাল। দেখি কে বাঁচায় তোকে। আমি চিৎকার করতে থাকি। বাইরে অঝোর বৃষ্টি। আমার সে চিৎকার বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যায়। বাইরে থেকে সে চিৎকার শুনতে পারে না কেউ।